আজকে রাজরাজেশ্বরী সিরিয়ালের পর্বে দেখা যায় যুবরাজ ভাস্কর পণ্ডিতের দিকে গলায় ছুরি ধরে এবং বলে, তোর এত বড় সাহস যে তুই আমার বাবার গলায় ছুরি ধরেছিস? তোর ক্ষমতায় কুলোয় কি করে? আজ তোকে এমনভাবে শেষ করব তুই নিজেও ভাবতে পারছিস না। এইসব দৃশ্য উল্টো দিক থেকে অন্দরমহলে রানী ভবানী দেখে এবং তার বাড়ির লোক দেখে। উল্টো দিকে রাজা, তার ভাই সবাই মিলে এইসব দৃশ্য দেখে। রানী ভবানী এবং তার পরিবারের লোক প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়। তার বাবা, তার ঠাকুর সাহেব সবাই মিলে খুব আতঙ্কিত হয়। বাড়ির পরিবারের লোক সবাই মিলে ভয়ে আতঙ্কিত হয়ে জড়সড়ভাবে থাকে। আর সেই অন্যদিকে যুদ্ধ লেগে গেছে। ভাস্কর পণ্ডিতের তখন সমস্ত সেনা যুবরাজের উপর আক্রমণ করে এবং যুবরাজ এবং ভাস্কর পণ্ডিতের সেনা এবং ভাস্কর পণ্ডিতের মধ্যে যুদ্ধ হয়। উল্টো দিকে রানীর পরিবারের সব লোকজন এইসব দৃশ্য দেখে এবং ভয়ে আতঙ্কিত হয়। অন্যদিকে ভবানীর বাবাও তার যুবরাজের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করে যুবরাজকে বাঁচানোর চেষ্টা করে। উল্টো দিকে এইসব দৃশ্য সবাই মিলে দেখে এবং তারা যুদ্ধ ঘোষণার জন্য পেয়াদা পাঠানোর জন্য নির্দেশ দেয়। অন্যদিকে তার দাদা বলে, এইসব কাণ্ড যে আমি করেছি সেই সব যেন কোনোভাবেই ধরা না পারে। উল্টো দিকে যুবরাজের সাথে ভাস্কর পণ্ডিতের অনেক ভয়। যুবরাজ আর ভাস্কর পণ্ডিতের মধ্যে সেখানে ভাস্কর পণ্ডিত বলছে, তোমার কিছু করার শুরু হয়ে গেছে। যুবরাজ বলে, ভাস্কর পণ্ডিত তুই রাজার আমাকে উপর চিনিস না, আমি যুবরাজের যা উপর করতে পারি তোর যথেষ্টভাবে ভাবনার আক্রমণ বাইরে। করছে। রানী উল্টো দিক ভবানী থেকে তখন এইসব দৃশ্য উল্টো দিক থেকে অন্দরমহল থেকে রানী ভবানী দেখছে এবং রানী ভবানী বলছে, আমার এখন পাশে দাঁড়ানোর দরকার। যুবরাজ তার মা আটকে দিচ্ছে। যুবরাজের হাত থেকে সেই মুহূর্তেই ছুরিটা গিয়ে অস্ত্রটা গিয়ে পড়ে যায় এবং সেই দৃশ্য দেখে বাড়ির সবাই ভয়ে জড়ো হয়ে যায়। উল্টো দিকে রানী ভবানী একটা জায়গায় দেখে কাস্তে রাখা আছে, সেই কাস্তেটা নিয়ে আসে। উল্টো দিকে এবং সেখানে যুবরাজের ভাই এসে ন্যাকামো করে তাকে বলে যে আমি এই নাটোরকে রক্ষা করব। কিন্তু উল্টো দিকে ভাস্কর পণ্ডিতের সঙ্গে গোপনে চুক্তি করে যে তাড়াতাড়ি ওরকে বন্দুকটা নিয়ে আক্রমণ করো। যুবরাজ এখন বন্দুকটা ফেলে দিয়েছে, তোমাকে যে কাজে নিয়ে এসেছি তুমি সে কাজ করো, তোমাকে যেটা আমি বলছি সেটা করো। এবং যুবরাজ আবার দেখায় সবার কাছে ভালো সাজার জন্য ভাস্কর পণ্ডিতের সাথে তার যুবরাজের ভাই যুদ্ধ করছে, কিন্তু সেইটা সবাইকে দেখানোর জন্য, নাটোরের সবাইকে দেখানোর জন্য। উল্টো দিকে ভাস্কর পণ্ডিত যুবরাজের বুকে বন্দুক ধরে এবং বলে, তোমাদের যুবরাজকে শেষ করে দেবো। সেই দৃশ্য সহ্য না করতে পেরে উল্টো দিক থেকে রানী ভবানী দেখে এবং রানী ভবানী সেই মুহূর্তে যখনই বলে যে তোমাদের যুবরাজকে শেষ করে দেবো, রানী ভবানী সেই কথা শুনে ভাস্করের দিকে ভয়ঙ্কর চোখ নিয়ে তাকায় এবং রানী ভবানী তার মাকে বলে, এখন আমার সেই সময় যে সময় আমার যুবরাজের পাশে দাঁড়ানো দরকার, আমায় তুমি ছেড়ে দাও মা। উল্টো দিকে দেখা যায় একটা কাস্তেতে নারকেল ছোবড়া রাখা আছে, আর সেই কাস্তেটা নিয়ে গিয়ে রানী ভবানী ছুটে নিয়ে আসে আর তার মারা তাকে আটকাতে পারে না। আর সেই কাস্তেটা হাতে নেওয়ার পরই সে অন্দরমহল ভেঙে অন্দরমহল পেরিয়ে এসে চুপি সারে তার ভাস্কর পণ্ডিতের পেছুতে এসে তার পিঠে একটা কাস্তে ধরে এবং বলে, তোমার পিঠ আমি ফালা ফালা করে দেবো। হয়তো তোমার ছুরির মতন আমার ধারালো অস্ত্র নয়, কিন্তু তোমার পিঠ ফাঁক করার জন্য এটাই যথেষ্ট। এবং যুবরাজ সেটা উল্টো দিক থেকে দেখতে থাকে এবং যুবরাজের পুরো পরিবার সেই সব দৃশ্য দেখতে থাকে। উল্টো দিকে তার ভাই, যুবরাজের ভাই, সেই সব দৃশ্য দেখে তার মনে মনে খুব রাগ হয় এবং যুবরাজের পুরো পরিবার এই দৃশ্য দেখে রানী ভবানীকে হাজারটা কথা মনে মনে বলতে থাকে। রানী ভবানী একটা কথাই বলে, ভাস্কর পণ্ডিত, তুমি কি ভেবেছো তুমি এখানে এসে রাজত্ব করব, দস্যুগিরি করব? সেটা কখনোই সম্ভব নয়। আমি নাটোরকেও রক্ষা করব, এখানেও রক্ষা করব। তুমি আমায় চেনো না, তোমাকে ভালো কথাই বলছি, বন্দুক সরাও এবং তুমি তোমার হাত নামাও। আর মনে মনে রানী ভবানী তার মাকে ডাকতে থাকে
এবং রানী ভবানী ভাস্কর পণ্ডিতকে বলে, তোমার সমস্ত দস্যুদের বলো যে বন্দুক ছুরি কাছি নামাতে, তুমি আমাদের কাছে মাথা নত করো এবং হাত তোলো, নাহলে কিন্তু আমি তোমার পিঠ ফালা ফালা করে দেবো। তখনই ভাস্কর পণ্ডিত আতঙ্কিত হয়ে ভয়ে সবাইকে বলে যে পিয়াদেরকে বলে যে সবাই অস্ত্র রাখো, এবং সে হাতটা উপরে তুলে ধরে এবং সে বলে যে ঠিক আছে, আমি হাত তুলে নিচ্ছি। তোমাদের এতই খারাপ অবস্থা এসছে যে বাড়ির বউকে এখন যুদ্ধেতে নামাতে হচ্ছে, তা দেখে আমার খুব হাসি পাচ্ছে। উল্টো দিকে সমস্ত পিয়াদারা অস্ত্র নামিয়ে দেয় এবং এই কথাটা শোনা মাত্রই রানী ভবানী এবং তার পুরো পরিবারের রাগ হয় এবং ভাস্কর পণ্ডিত হাসে। ভাস্কর পণ্ডিত এই রকম কথা বলেছে বলে বাড়ির প্রত্যেকটা মানুষ লজ্জিত হচ্ছে। ভাস্কর পণ্ডিতের হাসিতে একটা ভয়ঙ্কর দুর্বিষহ নিজ মনোভাব দেখা যায়। উল্টো দিকে সবাই এইটা দেখে রেগে যায় এবং যুবরাজও এই কথাটা শুনে বলে যে তোর ভয়ঙ্কর শাস্তি লেখা আছে। যুবরাজের জেঠু সেই কথা বলে যে এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। আমি মুর্শিদাবাদ যাব আর তোকে হস্তান্তর করব এবং তোকে গ্রেপ্তার করে তোর এত চরম শাস্তি নির্ধারিত করব যাতে সবাই দেখে তোকে ভয় পায়। এই 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 যে কাজ তুই করেছিস সে খুব ভয়ঙ্কর কাজ করেছিস। উল্টো দিকে যুবরাজের জ্যাঠা বলে যে এই দুঃসাহস যে দেখিয়েছে তার চরম শাস্তি হওয়ার কথা। এই চরম শাস্তি থেকে যেন এ কোনোভাবেই ছাড়া না পায়, মুকুম না পায়। উল্টো দিকে রাজার বাড়ির লোকেরা সবাই যুবরানীকে কলঙ্কিত করে, বলে যে এ কাজ তোমার শোভা পায় না, তুমি নাটোরকে কলঙ্কিত করেছো। আমাদের বাড়ির অন্দরমহলের মানুষেরা কখনোই মেয়ে ছেলেরা দস্যুদের সামনে আসে না। উল্টো দিকে তার বাড়ির লোকেরা তাকে ঘেন্না করে, তাকে বাজে বাজে কথা বলে, লজ্জার কথা বলে, তো মুখে মুখে চোবড়া করার কথা বলে। উল্টো দিকে রাজা মশাই সেখানে আসে এবং পণ্ডিত সাহেবও আসে আর তখনই বলে, রাজা মশাই এটা তুমি ভুল করছো। রানী ভবানী বলে যে আমাকে যুবরাজ বন্দি দশা থেকে উদ্ধার করেছিল, কিন্তু আমি এখন রাজার এত বড় বিপদ দেখো বসে থাকবো? আমাকে তিনি যুদ্ধ করে বাঁচিয়ে এনেছেন। আমার কি তার পাশে দাঁড়ানোটা খুব বড় অপরাধ হয়ে গেছে? আমি কি খুব বড় ভুল করে ফেলেছি রাজা সাহেব? আমার কি অন্যায় হয়েছে? আমি যুবরাজের পাশে দাঁড়িয়েছি। তখন তার যুবরাজের পরিবাররা বলে, মুখে মুখে মেয়ের কত চোবড়া দেখেছো, কত বাজে বাজে কথা বলে। তখনই রাজা মশাই বলে, যা করেছো মা তুমি ঠিক করেছো, তুমি আমাদের উত্তরসূরি। আমি তোমাকে বলছি তুমি কোনো ভুল কাজ করোনি, তুমি যুবরাজের আসল স্ত্রী। এইটুকুনি পড়বে।